জিন্নানগর সেকেন্ডারি স্কুলের অনলাইন শ্রেণী কার্যক্রমের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে স্বাগতম। ইংরেজি সেকেন্ড বিষয় নিয়ে আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আমরা গত 2 দিন ধরে এই ইংরেজি সেকেন্ড পার্টের কমপ্লিটিং সেন্টেন্স এই আইটেমটা করছিলাম। তো সেই ধারাবাহিকতায় আজকেও আমরা কমপ্লিটিং সেন্টেন্স এর বাদবাকি যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো শেষ করার চেষ্টা করব যতটা পারা যায়। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স আসলে ভূমিকা করার কিছু নাই, বলা নাই। আমরা যেহেতু 2টা ক্লাস করেছি, আমরা একেবারে স্ট্রেট ক্লাসে ঢুকে পড়ব। তো গতদিন যে সর্বশেষ আমরা আনলেস নিয়ে কথা বলছিলাম, এরপরে আমরা ধারাবাহিকভাবে চলে যাব বাদবাকিগুলোতে। তো আজকে আমি প্রথমে যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে টিল এবং আনটিল। এই দুইটি স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলবো। আসলে টিল এবং আনটিল এই দুইটি যে স্ট্রাকচার, বিশেষ স্ট্রাকচার, এটিও কিন্তু প্রায় পরীক্ষাতে আসে এবং এটা খুব সোজা একটা বিষয়। মানে অল্প 2-1টা জিনিস মাথায় রাখলেই কিন্তু এটা আমরা সলভ করতে পারি। এবং দেখা যায় এই যে টিল বা আনটিল দিয়ে যে সেন্টেন্সগুলো করতে বলা হয় কমপ্লিট, সেগুলো আসলে তাদের আকার আকৃতি খুব বেশি বড় না। একটু যদি আমরা আন্তরিক হই তাহলে আমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। তো আমরা দেখি আসলে আমরা কীভাবে এটা করতে পারি। টিল আনটিল, আমরা যেহেতু প্রত্যেক জায়গাতে বলছি যে বাংলায় আমাদের একটা বিষয় থাকে যে বাংলায় আমরা অনুধাবন করি বা বুঝি। তো টিল সেই হিসাবে টিলটা হচ্ছে পর্যন্ত। বাংলায় পর্যন্ত এই অর্থ প্রকাশ করতে টিল ব্যবহার করা হয়। আর আনটিলটা হচ্ছে যে পর্যন্ত না, যে পর্যন্ত না। যদিও টিল এবং আনটিল আমি একসাথে দেখছি, অবলিক দেখি, কিন্তু এটি কিন্তু আসলে দুটা ভিন্ন জিনিস, একই অর্থ প্রকাশ করে না। বাংলাতে পর্যন্ত এই অর্থ প্রকাশ করার জন্যে ইংরেজিতে টিল ব্যবহার করা হয়, আর বাংলাতে আনটিল, যেটা যে পর্যন্ত না, বাংলাতে যে পর্যন্ত না এরকম অর্থ প্রকাশ করার ক্ষেত্রে আমরা আনটিল ব্যবহার করতে পারি। টিল এবং আনটিল দুটি কিন্তু আসলে সময় নির্দেশক ঘটনা সময় নির্দেশক একটা ঘটনা এই সেন্টেন্সগুলো প্রকাশ করে। তো এই টিল বা আনটিল যুক্ত সেন্টেন্সগুলোকে আমরা যেভাবে করব এবং করার আগে আমাদের যেটা মাথায় রাখতে হবে, আমরা যেটা বিবেচনায় রাখব, সেটা হলো সাধারণত টিল এবং আনটিল এই দুটি যে কোনো দ্বারা আমরা যে সেন্টেন্সটি করবো সেটা সাধারণত পজিটিভ হয়ে থাকে। আর আনটিল তো এমনি নেগেটিভ শব্দ, কাজে আনটিল দিয়ে যে সেন্টেন্সটি গঠিত হবে বা যে ক্লজটি থাকবে এরপরে সেটি কিন্তু কোনো ক্রমেই নেগেটিভ হবে না। এখন আমি বলছি যে সঙ্গতিপূর্ণ সেন্টেন্স বা অর্থপূর্ণ, অর্থের সাথে সামঞ্জস্য রেখে যতটুকু ইনকমপ্লিট অংশ আমাদের দেওয়া থাকবে, আমরা তারপরে থেকে টিল বা আনটিলের যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য অনুযায়ী তাদের আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করার চেষ্টা করব। এটাই হচ্ছে আসল কথা। তো আমরা একটা সেন্টেন্স আগে দেখি কেমন হতে পারে, তারপরে আমরা বলি ওয়েট হিয়ার আনটিল ... ওয়েট হিয়ার আনটিল। আমি বলেছি আনটিলের পরে যে ক্লজটা বা যে অংশটা আমরা যোগ করব সেটা কোনো ক্রমে নেগেটিভ হবে না, এইটুকু মাথায় রাখলেই হবে। আর অর্থটা আমরা ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো, আনটিল যতক্ষণ পর্যন্ত না, আমি এখানে অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না, এটুকু বললেই কিন্তু আমাদের জন্য বিষয়টা খুব হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত না আমি ফিরে আসি, যতক্ষণ পর্যন্ত না বৃষ্টি থামে, এই জাতীয় একটা কিছু যোগ করলেই কিন্তু এটা হয়ে যায়। তো আমরা কমপ্লিট করে কিভাবে, আমি যে দুটা বললাম সেটাই যদি আমি করি, ওয়েট হিয়ার আনটিল দ্য রেইন স্টপস। অথবা আমি যেটা বললাম আর একটা, ওয়েট হিয়ার আনটিলটা আগে এসে যাচ্ছে, ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক। সঙ্গতিপূর্ণ
অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ এরকম একটা অংশ যোগ করে আমরা টিল বা আনটিল এইটা দিয়ে গ্রামাটিক্যাল যে স্ট্রাকচার এই নিয়মগুলো ফলো করে আমরা একটা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে পারি। আমরা দুটো উদাহরণই আনটিল দিয়ে দিয়েছি, আমরা টিল দিয়ে একটি উদাহরণ দেখি এবং টিল দিয়ে একটা ইনকমপ্লিট সেন্টেন্স আগে কেমন সেটা আগে আমরা একটু দেখার চেষ্টা করি। She will be nursing her daughter till ... She will be nursing her daughter till আমরা কমপ্লিট যখন করব আমরা বলেছি যেখানে পজিটিভ সেন্টেন্স রাখার চেষ্টা করব এবং অর্থের সাথে সামঞ্জস্য রেখে আমরা কি বলবো, টিল শি কামস রাউন্ড। এই খুব সাধারণভাবে ঠিক এইভাবে আমরা টিল এবং আনটিল দিস ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে পারি। এগুলো টিল এবং আনটিল কিন্তু সময় নির্দেশক। ওই যে এখানে অপেক্ষা করো যতক্ষণ না ফিরে আসা পর্যন্ত, তারপরে যতক্ষণ না সুস্থ হচ্ছে ততক্ষণ সে তার মেয়ের সেবা করে যাবে, এই যে এইগুলো সব কিন্তু টাইম রিলেটেড। তো এরকম যে সময় নির্দেশক ঘটনা, একটা ঘটনা এখানে বর্ণনা করা হয়, সেটা হচ্ছে সময় নির্দেশক। এই সময় নির্দেশক অনেক কিন্তু স্ট্রাকচার আছে যেগুলো এই সময় নির্দেশক বা সময়কে নির্দেশ করার জন্য ব্যবহার করে, এরকম অনেক ফ্রেজ আছে বা অনেক এরকম গ্রামারের বিষয়গুলো আমাদের রয়েছে। তেমনি একটা আছে অ্যাজ লং অ্যাজ, আমি এটা আগে শেষ করে আসি যেহেতু একই অ্যাজ লং, এটা কিন্তু অ্যাজ লং অ্যাজ যতটা বাংলাতে যতটা অর্থে বা যতক্ষণ অর্থে, যতক্ষণ বা যতক্ষণ অর্থে, যতক্ষণ বলতে আমরা কিন্তু সেই টাইম রিলেটেড এটা একটা সময় নির্দেশক ঘটনা নির্দেশ করে এরা। অ্যাজ লং অ্যাজ যদি কোনো ইনকমপ্লিট সেন্টেন্সে আমরা অ্যাজ লং অ্যাজ দেখি তাহলে কিন্তু আমরা ওই একইভাবে, এবং আমি ওই আগের উদাহরণগুলো যদি ব্যবহার করি তাহলে বোধহয় আমার জন্য একটু সুবিধা হবে, আমাদের বোঝার জন্য একটু সুবিধা হবে। অ্যাজ লং অ্যাজ যতক্ষণ বা যতটা, আমি একটু আগেরগুলোই ব্যবহার করি। ওয়েট হিয়ার অ্যাজ লং অ্যাজ ... ওয়েট হিয়ার অ্যাজ লং অ্যাজ ... আমরা কি করব, আমরা এটাকে পূরণ করে দিলাম অর্থর সাথে সামঞ্জস্য রেখে ইট রেইনস কিংবা ওয়েট হিয়ার অ্যাজ লং অ্যাজ আই কাম ব্যাক, যতক্ষণ পর্যন্ত। অথবা আমরা কি বলবো, আমরা এই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে এই যে অ্যাজ লং অ্যাজ আমরা বলছি এর দুই পাশে, অর্থাৎ এর পরের যে অংশ এবং এর আগের যে অংশ, দুই অংশের টেন্সটা কিন্তু এক হবে, এইটা একটু খেয়াল রাখতে হবে। তো আমরা এখানে প্রেজেন্ট টেন্স একটা দিয়েছি, পাস্টের একটা উদাহরণ দিলে আমরা দেখব যে দুই অংশেরই মানে আমাদের মনে রাখতে হবে দুই অংশের টেন্সটা কিন্তু একই হতে হবে। তো সেরকম একটা উদাহরণ আমরা একটু দেওয়ার চেষ্টা করি। অ্যাজ লং অ্যাজ দিয়ে আই ওয়ার্ক অ্যাজ লং অ্যাজ ... ইনকমপ্লিট সেন্টেন্স আমরা দেখছি, ইনকমপ্লিট সেন্টেন্সের শেষে অ্যাজ লং অ্যাজ রয়েছে যথারীতি। তো আমরা কি করব, এটাকে কমপ্লিট করার জন্য যে অ্যাজ লং অ্যাজ যতক্ষণ এই অর্থে, এবং আই ওয়ার্ক আমি কাজ করেছিলাম যতক্ষণ বা যতটা, অ্যাকচুয়ালি যতটা না বলে যতক্ষণ, যেহেতু টাইম রিলেটেড, যতক্ষণ আই কুড আমরা যোগ করলাম, সিম্পলি কুড। আই ওয়ার্ক অ্যাজ লং অ্যাজ আই কুড, আমি যতক্ষণ পেরেছিলাম কাজ করেছিলাম। এই যে এখানে আমরা কুড করলাম পাস্ট, কারণটা কি, এদিকে এই যে ভার্ব অ্যাজ লং অ্যাজের আগের যে ক্লজ, সেই ক্লজের সাবজেক্ট তারপরে ভার্বটি কিন্তু আমাদের পাস্ট টেন্স, বিধায় অ্যাজ লং অ্যাজের পরে যে ভার্ব সেটাও আমরা পাস্ট ফর্ম করলাম। এটা কিন্তু প্রেজেন্ট টেন্স ওয়েট, অ্যাজ লং অ্যাজের আগে যেটা ছিল এটা ইম্পারেটিভ সেন্টেন্স, পরে কিন্তু রেঞ্জ, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স। এই জিনিসটা আমরা মাথায় রাখবো যে অ্যাজ লং অ্যাজ
যতক্ষণ অর্থে ব্যবহার করা হয় এটা টাইম রিলেটেড, এটা একটা ঘটনার সেই ঘটনাকে নির্দেশ করে যেখানে একটা সময় রিলেটেড বা সময়ের সাথে সময় নির্দেশ করে, অ্যাকচুয়ালি টাইম রিলেটেড বিষয়। তো অ্যাজ লং অ্যাজ দিয়ে কিন্তু অ্যাজ লং অ্যাজ, আনটিল, টিল এই সেন্টেন্সগুলো আমরা লক্ষ্য করলাম যে এইগুলোতে যে ইনকমপ্লিট সেন্টেন্স কমপ্লিট করা খুব কিন্তু সোজা, একই জাতীয় অর্থ, মানে কি বলে ছোট্ট 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 ছোট্ট, অন্য কোনো জটিলতা এখানে নাই। পরে আমরা চলে যাই, আমরা এরপরে খুব একটা কি বলবো গুরুত্বপূর্ণ দো অলদো। দো অলদো আমরা জানি দো অলদো যে সেন্টেন্সটি থাকে সেটা একটি কমপ্লেক্স সেন্টেন্স, এবং এই দো বা অলদো যে ক্লজটির আগে থাকে সেটিকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলে থাকি, আর অন্য ক্লজ হতো প্রিন্সিপাল ক্লজ। তো যাই হোক, এইটা বাংলার কী ক্ষেত্রে, বাংলার কোন ক্ষেত্রে ব্যবহার করি তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের অনেকেরই জানা থাকতে পারে, আমি বলেছি এর আগে। দো অলদো সত্ত্বেও, যদিও, যদিও একটু জোর দিয়ে আমরা বাংলাতে যেরকম বলি, যদিও সে গরিব তবুও সৎ, যদিও সে অসুস্থ তবুও এসেছিল, হ্যাঁ, এরকম ক্ষেত্রে দো বা অলদো ব্যবহার করে, যে কোনো একটা, আমরা দোটা ব্যবহার করতে পারি, অলদো ব্যবহার করতে পারি, এরা পরস্পরের অল্টারনেটিভ। এখন দো এবং অলদো আরেকটা বিষয় আছে, যে এই যে আমরা বললাম যে দো বা অলদের পরেই যে ক্লজটা থাকে সেটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, বাদ বাকিটা প্রিন্সিপাল ক্লজ। এই জাতীয় সেন্টেন্সের একটা বৈশিষ্ট্য হলো যে সাবঅর্ডিনেট ক্লজটা শুরুতে থাকতে পারে, আবার প্রিন্সিপাল ক্লজটাও শুরুতে থাকতে পারে। এই জাতীয় সেন্টেন্সের একটা সুবিধা যে আমি যদি সাবঅর্ডিনেট ক্লজটা দিয়ে সেন্টেন্সটা শুরু করি, পরে প্রিন্সিপাল ক্লজটা লিখি, সেটাও ঠিক আছে। আবার যদি প্রিন্সিপাল ক্লজটা আগে লিখে সাবঅর্ডিনেট ক্লজটা পরে লিখি, অর্থাৎ দো বা অলদোযুক্ত ক্লজটা পরে লিখি, তাতেও কিন্তু সমস্যা নেই। তাহলে দুভাবেই থাকতে পারে। হ্যাঁ, এমন হতে পারে যে দো বা অলদো দিয়ে ডট ডট দিয়ে ওদিকে প্রিন্সিপাল ক্লজটা দিয়ে আমাদেরকে কী বলে কমপ্লিট করে দিলে এটা আমাদের ইনকমপ্লিট থাকলো। আবার এমন হতে পারে প্রিন্সিপাল ক্লজটা দেওয়া থাকলো, সেই ক্ষেত্রে দো বা অলদো এরপরে যে আমাদের ক্লজটা সেটা আমাদের তৈরি করতে হবে অর্থের সাথে সঙ্গতিকে যদিও। এবং এখানে একটি কথা আরও বলে রাখা ভালো, এবং যেটি বলা উচিত, যোগ করা উচিত, সেটি হলো এটি কিন্তু পরস্পরের বিপরীত অর্থবোধক দুইটা ক্লজকে যোগ করবে, অর্থাৎ যে অবস্থায় যেটা স্বাভাবিক নয় সেইটা। যেমন আমরা বললাম যে যদিও সে গরিব তবু সে সৎ। সাধারণত গরিব হলে সৎ থাকাটা একটু টাফ, কষ্টকর। সাধারণত গরিব থাকলে সৎ থাকা যায় না, কিন্তু ওই যে বিপরীত অর্থ, গরিব অথচ সৎ, এইরকম অর্থ, বিপরীত অর্থবোধক যদি দুইটা ক্লজ আমরা যোগ করতে চাই, তাহলে আমরা দো বা অলদো দিয়ে যোগ করতে পারি, এবং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। তো মোটামুটি দো বা অলদো দিয়ে যখন আমরা সেন্টেন্স যোগ করব, ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করবো, এই জিনিসগুলো মাথায় রাখলেই কিন্তু আমরা খুবই ইজিলি এই দো বা অলদো যুক্ত যে ইনকমপ্লিট সেন্টেন্স সেটাকে কিন্তু আমরা কমপ্লিট করতে পারবো। তো আমি একটু উদাহরণে চলে যাই, আমরা দেখি কেমনভাবে করতে পারি। আমি যে উদাহরণটা বলছি সেটাই একটু লেখার চেষ্টা করি। দো হি ইজ, সরি সংক্ষেপে না লিখে পুরোটাই, দো হি ইজ পোর ডট 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 ডট, যদিও সে গরিব। আমি বলছি বিপরীত অর্থবোধক দুইটি ক্লজ। হি ইজ অনেস্ট, এইটা। আর এটা যখন আমাদের প্রিন্সিপাল ক্লজটা যখন পরে থাকবে আর সাবঅর্ডিনেট ক্লজটা যখন আগে থাকবে, অর্থাৎ দো বা অলদোযুক্ত অংশটা যদি আমাদের আগে থাকে, আমরা যদি লিখি, তো সেই ক্ষেত্রে আমাদের একটা কমা দিতে হবে, দুইটা ক্লজের মাঝখানে একটা কমা। দো হি ইজ পোর, এটা সাবঅর্ডিনেট ক্লজ বা দো বা অলদোযুক্ত, এখানে অলদোও যোগ করতে পারি আমরা। অলদো হি ইজ পোর, একটা কমা, হি ইজ অনেস্ট, এটা প্রিন্সিপাল ক্লজ এবং এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এর মাঝখানে একটি কমা দিতে হবে দুইটা ক্লজের মাঝখানে। আর যদি আমরা প্রিন্সিপাল ক্লজটাকে আগে লিখি তাহলে আমাদের দরকার নেই। যে এই সেন্টেন্সটা এভাবেও লেখা যায়, বা যদি এভাবে থাকে, হি ইজ অনেস্ট, দো, অথবা অলদো, দো ডট 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 দেওয়া থাকে, যদি এরকম থাকে। অর্থাৎ আমি বলেছি যে দুটোরই সম্ভাবনা আছে, যে দো বা অলদো যুক্ত অংশটা হচ্ছে কমপ্লিট করা আছে,
আর প্রিন্সিপাল ক্লজটা যেটা আমি আগে দেখাইছিলাম সেই অংশটি ইনকমপ্লিট রেখে দিতে পারে, আবার প্রিন্সিপাল ক্লজটি কমপ্লিট রেখে আমাদের দো বা অলদোযুক্ত অংশটি ইনকমপ্লিট রাখতে পারে। যে কোনোভাবে যেভাবে প্রশ্ন করুক না কেন আমরা মাথায় রাখবো যে আমাদের মূল যে বৈশিষ্ট্য দো এবং অলদো যে বৈশিষ্ট্য এবং এর সম্ভাব্য যে পদ্ধতি সেইগুলো বা কয়েকটি নিয়ম যাই বলি নিয়ম বা পদ্ধতি সেইগুলো মাথায় রাখলে কিন্তু আমরা খুব সহজে খুব ইজিলি এই দো বা অলদোযুক্ত যে ইনকমপ্লিট সেন্টেন্স আছে সেটাকে কমপ্লিট করতে পারি। তো আমরা কী করতে পারি, আমরা এই সেন্টেন্সটা হি ইজ অনেস্ট দো হি ইজ পোর, দো হি ইজ পোর। এই ক্ষেত্রে আর কমার দরকার নাই, কারণ এখানে প্রিন্সিপাল ক্লজটা আগে বসছে এবং যেখানে আমরা দো ব্যবহার করছি সেখানে কিন্তু আমরা অলদো ব্যবহার করছি। হ্যাঁ, যেহেতু একে অপরের কি বলে আমাদের বিকল্প, আমরা অলদো একটা দো দুটোই ব্যবহার করলাম, একটা অলদো দিয়ে দিই অলদো অথবা আমরা এরকম না দো অলদো কিছু জানবে এরকম যদি থাকে হি জয়েন দ্য পার্টি, হি জয়েন দ্য পার্টি। হ্যাঁ, এরকম হলে মনে করি এরকম আছে হি জয়েন দ্য পার্টি। এখন কথা হলো যে এরকম যদি থাকে সেই ক্ষেত্রে আমার কিন্তু অনেক অপশান আছে। হ্যাঁ, তো আমি সবসময় যেটা বলে থাকি যে আমার ইনকমপ্লিট অংশ আমার কমপ্লিট করতে হবে। তো আমার যেটুকু দেওয়া আছে আমি সেইটুকু অর্থটা রিয়েলাইজ করি, সেইটুকু অর্থটাই গেস করে কী কী দিকে যেতে পারে, সম্ভাব্য কোন কোন দিকে যেতে পারে, কোন কোন স্ট্রাকচারকে এটি ফলো করতে পারে, হ্যাঁ কোন কোন স্ট্রাকচার এটি ফলো করতে পারে সেই দিকে যাব। এখানে কিন্তু অনেক অপশন থাকতে পারে। আমি আজকে যেহেতু দো এবং অলদো করা আছে আমি সেদিকেই যাব। হি জয়েন দ্য পার্টি, আমরা হি জয়েন দ্য পার্টি, সে পার্টিতে যোগদান করেছিল, আমরা বলেছি পরস্পর অর্থবোধক বিপরীত অর্থবোধক, তাহলে আমরা ধরে নেব পার্টিতে যোগদান করার মতো অবস্থায় যে ছিল না, করেছে। ওই যে যদিও তো সেই ক্ষেত্রে আমি যদি এটা এরকম লিখি অলদো হি ওয়াজ ইন, অলদো হি ওয়াজ ইন একটি কমা হি জয়েন দ্য পার্টি, পরস্পর বিপরীত অর্থবোধক কিন্তু দুইটি সেন্টেন্স দুইটি ক্লজ মিলে এভাবে আমরা করতে পারি। আর আমি যে বলেছিলাম দো বা অলদো যুক্ত অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটা আগে হলে দুইটি ক্লজের মাঝখানে কমা, যেখানে একটা কমা আছে। এই তো যে অংশটা যেভাবেই থাক না কেন সমস্যা নাই। আমরা যদি মানে বিষয়টা হচ্ছে আমি যদি বুঝে থাকি স্ট্রাকচারটি তাহলে কিন্তু সমস্যা নাই। এখন যে কথা বলছিলাম একটু বলে রাখি, হি জয়েন দ্য পার্টি। আচ্ছা, এখন কথা হলো যে আমি এই অপশানে আমি এখন তো দো অলদো নিয়ে কথা বলছি, এই জন্য আমি এটা দিলাম। এইটা যে এরকম যদি থাকে যে সময়, সেই সময় কিন্তু আমি শুধু দো বা অলদো করতেই বাধ্য নই। আমি যদি দেখি যে এটা দিয়ে আমি অন্য কোনো স্ট্রাকচার যাইতে পারছি যে অর্থটুকু আছে, তা সমস্যা নেই, নো প্রবলেম, সেটা হবে, কারণ স্ট্রাকচারটা অনেক আছে। হ্যাঁ, তো সাধারণত আমি যেহেতু এখন দো বা অলদো নিয়ে কথা বলছি সেই জন্য আমি এইদিকে গেলাম। আমরা একটু বিকল্প দেখি, আমরা মনে করি যে আমার দো অলদো নিয়ে কথা বলছি না, এই সেন্টেন্স এই ক্লজটা আছে হি জয়েন দ্য পার্টি। কি আছে আমরা এভাবেও করতে পারি কিন্তু অ্যাজ হি প্রমিসড, হি জয়েন দ্য পার্টি। যেহেতু এরকম অর্থে অ্যাজ আমরা পরে এগুলো পড়বো, যাই হোক। তো এরকম আমরা দেখব যে কোনো সময় যদি তবে এরকম হওয়ার মানে কি বলে সম্ভাবনা খুব কম, কারণ হচ্ছে কি যিনি কোশ্চেন সেট করবেন যে একটা উদ্দেশ্য থাকবে যিনি করুন না কেন, যে কোন স্ট্রাকচারের দিকে আমরা নিয়ে যাব সেন্টেন্সটাকে, বা পরীক্ষার্থী যারা বলে আমাদের যারা প্রশ্ন সেট করে, প্রশ্ন সেটার, তারা কিন্তু একটা টার্গেট নিয়ে করে। কাজে এরকম ক্ষেত্রে আমার অপশান আছে, এরকম যদি থাকে, সাধারণত থাকে না, যদি থাকে সমস্যা নাই, আমার হাতে যদি অপশান থাকে তো আমি যে কোনো সঠিক করলেই হলো, সমস্যা নাই। যাক, এই বিষয়টা একটু বাড়তি আমরা দো এবং অলদো এইটা দিয়ে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার মোটামুটি ধারণাটা পেলাম আমরা কিভাবে করব। এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের জন্য এটা খুব সোজা হয়ে যাবে। এরপরে আমি বলবো in spite of, despite, অবলিক দিচ্ছি বটে কিন্তু
একে অপরের বিপরীত, ডেসপাইট, একে অপরের বিপরীত না, একে অপরের বিকল্প, ইনস্পাইট অফ, ডেসপাইট। বাংলাতে আমরা অনেক সময় সত্ত্বেও ব্যবহার করি। অসুস্থতা সত্ত্বেও সে স্কুলে এসেছিল, গরিব হওয়ার সত্ত্বেও সে সৎ। আমি এই উদাহরণগুলো দিচ্ছি। বাংলাতে সত্ত্বেও বুঝাতে আমাদের ইনস্পাইট অফ অথবা ডেসপাইট ব্যবহার করা হয়। মনে রাখতে হবে ইনস্পাইটের পরে অফ বসে, কিন্তু ডেসপাইটের পরে অফ বসে না। আমরা প্রায়শই এই ভুলটা করে থাকি। ওই যে আমরা ইনস্পাইট অফ অভ্যস্ত, আমরা ডেসপাইটের পরে আমাদের অজান্তেই আমরা একটা অফ বসাই দিই। কিন্তু মনে রাখতে হবে আমরা যদি ইনস্পাইট ব্যবহার করি তাহলে অবশ্যই তারপরে অফ, কিন্তু ডেসপাইট যখন ব্যবহার করব তখন কিন্তু আমরা অফ ব্যবহার করতে পারবো না, এটা অ্যালাউ না। ডেসপাইট তার পরিবর্তে ইনস্পাইট অফ, যার যেটা খুশি। এখন খুশি বলতে পরীক্ষাতে যেটা আসবে, প্রশ্নে যেটা আসবে সেটা তো করবো, দুটোই বিকল্প। আরেকটা কথা এখানে বলে রাখা ভালো, আমরা একটু আগে যে দো অলদো করলাম এবং বললাম এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। অ্যাকচুয়ালি এই যে দো বা অলদোযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সটিকে যখন আমরা সিম্পল করব তখন কিন্তু আমাদের এই সাহায্য নিতে হয়, ডেসপাইট অফ বা ডেসপাইট বা ইনস্পাইট অফ। এই যে আমিও ডেসপাইট অফ বলে ফেলছি, বলার সময় ভুল হয়, লেখার সময় কিন্তু প্রায় আমরা ভুল করে থাকি। যাই হোক, আমরা একটু সচেতন হব, কনসিয়াস হব, যাতে আমরা এই ভুলগুলো না করি। ইনস্পাইট অফ হচ্ছে সত্ত্বেও। আমি বলছি যে অসুস্থতার সত্ত্বেও সে স্কুলে এসেছিল, গরিব হওয়ার সত্ত্বেও সে সৎ। এই যে ওই পরস্পর কিন্তু বিপরীত। এবং আরও ভালো হয় আমরা যদি এরকম করে এটা হিসেব করি যে আমাদের গঠন অনুসারে, যেহেতু আমরা স্ট্রাকচার ফলো করছি, আমরা স্ট্রাকচারটা আমরা জানি কিনা সেটা আমাদেরকে মেজারমেন্ট করা হয় এই ইনকমপ্লিট সেন্টেন্সের এই যে আইটেমটা দিয়ে, কমপ্লিটিং সেন্টেন্সের আইটেমটা দিয়ে। তো যেহেতু আমরা বললাম যে দো বা অলদোযুক্ত যে কমপ্লেক্স সেন্টেন্সগুলো আছে সেগুলোকে অ্যাকচুয়ালি সিম্পল করার সময় আমরা ইনস্পাইট অথবা ডেসপাইট ব্যবহার করি। আবার এই জাতীয় সেন্টেন্সগুলোকে যখন আমরা কম্পাউন্ড করব তখন আমরা আবার বাট ব্যবহার করি। হ্যাঁ, এইটাও একটু মনে রাখার একটা বিষয় যে এটা থাকলে এইটা, এটা থাকলে এইটা। হ্যাঁ, স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সের তিনটে প্রকার রয়েছে আমাদের, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। তো যাই হোক, এখন বলি ইনস্পাইট অফ এবং ডেসপাইট, সত্ত্বেও অর্থ প্রকাশ করার জন্য আমরা এইগুলো ব্যবহার করবি, ইনস্পাইট অফ, ডেসপাইট ব্যবহার করে থাকি। এখন আমি বলেই ফেলেছি, আর কিছু বলার নাই। ওই যে বিপরীত অর্থবোধক, যাতে অর্থ হয় এরকম বিপরীত অর্থবোধক অংশ দিয়ে যেটুকু কমপ্লিট অংশটা কমপ্লিট করতে হবে। অর্থাৎ ইনকমপ্লিট অংশে যদি ডেসপাইট অথবা ইনস্পাইট অফ থাকে, হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে একটাই ক্লজ থাকবে, কারণ এটা সিম্পল সেন্টেন্স। আমরা বাদবাকি অংশটাকে কমপ্লিট করার চেষ্টা করব। আমি একটু দেখি, ওই সেন্টেন্সটা আমি লিখব, হি জয়েন্ড দ্য পার্টি in spite of ... he joined the party in spite of, he joined the party, পার্টিতে যোগদান করেছিল, ভালো কথা। ইন স্পাইট অফ বিপরীত অর্থ, তাহলে অ্যাকচুয়ালি সে পার্টিতে এমন একটা সিচুয়েশন ছিল যে পার্টিতে যোগদান করার তার অবস্থা ছিল না, ওই যে বিপরীত একটা অবস্থায় ছিল, তারপর সে যোগদান করেছে। হ্যাঁ, তো সেই জন্য আমরা কী করব, হি জয়েন্ড দ্য পার্টি ইন স্পাইট অফ হিজ ইলনেস। এখন আমরা যদি ডিসপাইট ব্যবহার করি তাহলে হি জয়েন দ্য পার্টি ডেসপাইট হিজ, এটা কিন্তু আগেও থাকতে পারে। হ্যাঁ, হি জয়েন দ্য পার্টি এই অংশটা মানে পরে থাকতে পারে। ইন স্পাইট অফ ইলনেস, এই সেন্টেন্সটাকে এভাবেও লেখা যায়। আমি ডেসপাইট দিয়ে লিখি, একটা যেহেতু লিখেছি ইনস্পাইট, ডেসপাইট অফ ইলনেস, ডেসপাইট, ওই যে আবার অফ লিখে ফেলছি। মানে আমি বলছি এটা মানে কি বলে সচেতন হতে, বাট আনকনসিয়াসলি আমি বারবার লিখে ফেলছি, এটাই হয়। ডেসপাইট ইলনেস হি জয়েন্ড দ্য পার্টি। এই খুব সোজা, আমরা সহজে করতে পারবো। আর আমাদের যেটা সব থেকে বেশি মাথায় রাখতে হবে, যে ভুলটা আমিও বারবার করে ফেলছি, দয়া করে ডেসপাইটের পরে আমার মতো যেন অফ না বসায় আমরা। হ্যাঁ, ফাইনালি তো এই গেল ডেসপাইট আর ইনস্পাইট অফ। মনে রাখতে হবে যে দো বা অলদো এই দুইটি কনজাংশন একই অর্থ ব্যবহার করা হয়, একে অপরের কি বলবো আমরা
বিকল্প। তো এই দো বা অলদোযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে যখন আমরা সিম্পল করব তখন এই ইনস্পাইট অফ বা ডেসপাইট আমরা ব্যবহার করে থাকি। তো শিক্ষার্থীরা, টেকনিক্যাল কারণে আমাকে ক্লাসটা এখনই শেষ করতে হচ্ছে। আমি পরবর্তী ক্লাসে আমরা আরও একটু বেশি বেশি স্ট্রাকচার যাতে আমরা করতে পারি বা প্র্যাকটিস করতে পারি সচেষ্ট থাকব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং বাড়িতে বসে লেখাপড়ার চর্চা করো। আর যখন আবার অনলাইন থেকে আমরা অফলাইনে আসবো, অবশ্যই ভালো দিন আসবে, তখন আবার আমাদের দেখা হবে। কিন্তু অযথা সময় নষ্ট করবে না। তোমাদের অনলাইন ক্লাস বইপত্র আছে, যেভাবে হোক বাড়িতে যারা সাহায্য করার আছে যে কোনোভাবে, অথবা আমাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারো, ফোনে যোগাযোগ করতে পারো তোমাদের টিচারদের সাথে। তো সেইভাবে থাকো এবং পড়াশোনা করো। আল্লাহ হাফিজ।